সকাল 7টায় ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে ব্রেকফাস্ট লাঞ্চ রেডি করে স্নান পুজো করে সব কাজ গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে না ঘুম থেকে উঠেছি 7টার সময়, কারণ আজকে তো রবিবার ছুটির দিন ছিল। তো প্রতিদিন তো সকালবেলা করে উঠি, আর এখন তো শরীরটা খুব একটা ভালো যায় না প্রতিদিন, তারপরও প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। তো সেই জন্য আজকে ভাবলাম কি শুয়েই থাকি। তো ঘুম তো ভেঙে গেছিলো খুব সকালবেলায়, কারণ একটা অভ্যাস হয়ে গেছে না ওই প্রতিদিন একই টাইমে ঘুম থেকে ওঠার। তো সেরকম আমার প্রতিদিন ওই টাইমেই ঘুম ভাঙে, 5টা বাজলেই না ঘুম ভেঙে যায়। আমি এমনিতেও অ্যালার্ম দিয়ে রাখি, প্রত্যেকটা দিন আমি অ্যালার্ম দিয়ে, ছুটির দিনেও আমার অ্যালার্ম বাজে ঠিকই, কিন্তু কি বলো তো, তা আজকে না একদমই উঠতে ইচ্ছে হচ্ছিল না, ইচ্ছে করেই শুয়েছিলাম 7টা পর্যন্ত। 7টার দিকে উঠে তারপরে ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছি। আগে যেমন খুব তাড়াতাড়ি করে ছটপট করে সব কাজ করে নিতে পারতাম, এখন আর তাড়াহুড়ো করে কাজ করতে পারিও না। আর না শরীরটা এখন আর ওইভাবে তাড়াহুড়ো করে আর সহ্যও করতে পারে না মনে হয়। তার জন্য না সব কাজ ধীরে ধীরে করি, তার জন্য সময়টা অনেকটা লেগে যায় এখন। আগে কম সময়ে অনেক কাজ করে নিতে পারতাম, কিন্তু এখন আর পেরে উঠি না। এখন একটু বেশি কম কাজ করি, কিন্তু সময়টা বেশি লাগে। এই যে ঘর মানে ঘুম থেকে উঠলাম, বিছানা গোছালাম, তারপরে ঝাড় দিচ্ছি। এই ঝাড়টুকু দিতে কত যে সময় লাগছিল, আসলে মনে হচ্ছে ঝাঁটাটাই যেন আমার কাছে এখন অনেকটা ভারী লাগে জানো। এই ঝাঁটাটা দিয়ে যখন ঝাড় দিই না, তখন যে মনে হচ্ছে কত একটা ভারী কিছু দিয়ে যে ঝাড় দিচ্ছি, মানে এই ঝাঁটাটা তুলে যে ঝাড় দেবো মনে হচ্ছে সেই জোরটুকু সকালবেলা করে পাই না। এই ঝাঁটাটাই আমার কাছে মনে হচ্ছে কত মানে ওজন হয়ে গেছে এখন। তো যাই হোক, এই ঝাঁটাটা নাড়াতেও মনে হচ্ছে শরীরে ওইটুকু জোর আর পাই না এখন। তো এখন ঝাড় দিচ্ছি, ঘরগুলো ঝাড় দিলাম, দিয়ে তারপরে এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি। দিয়ে আজকে আর ঘর মুছবো না, একটু সিঁড়িটা ঝাড় দেবো। সিঁড়িটা ঝাড় দেওয়া হয়নি কালকে, তো ভাবলাম আজকে একটু সিঁড়িটা ঝাড় দিয়ে দিই, কারণ সিঁড়িতেও না একটু নোংরা হয়। আর এই সিঁড়িতে বেশি ওঠানামা তো এখন বেশি করি না, খুব কমই করি, কিন্তু এই যে আজকে ঝাড় দেওয়ার সময় একটু ওঠানামা করতেই হলো। আর তাছাড়া খুব যখন একটু বেশি জামা কাপড় কাছাকাছি থাকে, তখন তো ছাদে মেলতেই হয়। তখন বাবানের বাবা বালতিটা ছাদে আমাকে রেখে আসে, আমি হচ্ছে ছাদে নিয়ে যাই না, আমি শুধু গিয়ে মেলে দিয়ে আসি, ও বালতিটা রেখে আসে তারপরে। তো যাই হোক, এদিকটা দেখো, এদিকটা সিঁড়িটা ঝাড় দিলাম, এখন এই নামা সিঁড়িটা ঝাড় দিচ্ছি। এটা ঝাড় না দিলেও হয় না, তার মধ্যে সিঁড়িতেও না দু একটা জিনিস আছে, এই ছোটো ছোটো কিছু জিনিস থেকেই যায়। আসলে সামনেখানে সিঁড়ি থাকে, তো বাবানের বাবা কী করে, ওই সব কিছু এনে সামনেখানেই রাখে। আর সবসময় তো ওই তালা চাবিটা তো সিঁড়িতেই থাকে, বাবানের বাবার চশমাটাও সিঁড়িতেই রেখে দেয়। আর এই যে বাবানের স্কুলে যে জলের বোতলটা আছে, সেটাও কিন্তু সিঁড়িতেই আপাতত আছে, মানে ওখানেই বেশি থাকে সব সময়। তো যাই হোক, সেইটা ঝাড় দিলাম, এখন এই যে এইটুকু ডাইনিংটা ঝাড় দেবো, বাইরের উঠানটা বাকি আছে, ব্যাস তাড়াতাড়ি করে সব কাজ করে নেবো। এমনিতেই দেরি করে উঠেছি, আবার তার মধ্যে সকালবেলা করে তো এখন আমার প্রচণ্ড খিদে পায়। তোমাদের তো প্রতিটা ব্লগে বলি, আগে তো দেখতে ব্লগে সকালবেলা করে আমি কিছুই খেতাম না, কিন্তু এখন না আর সহ্য করতে পারি না, খিদেটা প্রচণ্ড খিদে পায়। তার মানে খাবারটা যদি একটু বেশি পরিমাণে খেতে পারতাম, তাহলে হয়তো এত বারবার খিদে পেতো না, কিন্তু বেশি খেতে পারি না, ওই তো একটু বাচ্চাদের মতো খাবার ধরেছি এখন। তো সেই কারণে না একটু পরপরই, ধরো 2 ঘন্টা পরপরই খিদে পেয়ে যাচ্ছে। তো যাই হোক, ঘরটা ঝাড় দিলাম, দেওয়ার পর এখন উঠানটা ঝাড় দিচ্ছি। আর এদিকে দেখো নয়নতারার গাছগুলো, প্রত্যেকটা গাছই কিন্তু শুকিয়ে যাচ্ছে আর মারা যাচ্ছে। এই এত বৃষ্টির জলটা না গাছগুলোও সহ্য করতে পারছে না। পিছনের দিকে তুলসী মন্দিরের কত নয়নতারার গাছ ছিল, সব গাছগুলো বাবানের বাবা তুলে ফেলেছে, কারণ সব পাতাগুলো ঝরে না গাছগুলো শুকিয়ে গেছে। এই সাইডে সামনের দিকে মাত্র 2টো গাছই আছে, সেগুলো পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। ফুল তো দেয় না, 2টো একটা করে ফুল দেয়, আর পাতাগুলো সব ঝরে পড়ছে। ওই কটা গাছও তুলে ফেলতে হবে কদিন পর। তার মধ্যে তুলসী মন্দিরটা কতদিন মুছি না বলো তো, 2-3 মাস হয়ে গেল বোধহয় তুলসী মন্দিরটা মোছা হয় না, কারণ হচ্ছে প্রত্যেকটা দিনই তো বৃষ্টি নামে, কীভাবে মুছি বলো তো, এমন একটা দিন যায় না যে বৃষ্টি হয় না। তো সেই জন্য আর তুলসী মন্দিরটাও না সেরকম করে আর মোছা হয়ে ওঠে না, অভাবেই পড়ে আছে। আর অনেক ঘাসও হয়েছে, বাবানের বাবাকে বলছিলাম যে বৃষ্টিটা যদি থেমে যায় আর যদি না হয়, তখন একটু তুলসী মন্দিরটা বাঁধিয়ে দিও তুমি, মানে একটু ঢালাই করে নিলে ওইটুকু জায়গা, তাহলে বেশ ভালো হবে। তো বাবানের বাবাকে বললাম, দেখি কবে কি করে, ওরও ঠিক নেই কবে কি করবে, মানে বৃষ্টি না গেলেও করতেও পারছে না। আর অনেক ঘাসও হয়েছে, ঘাসগুলো তুলছি না কেন বলো তো, ওই যে মাটিগুলো কেটে চলে যাবে সেই জন্য ঘাসগুলোও আছে। বাবানের বাবা বলছে বৃষ্টিটা যখন একবারে বন্ধ হয়ে যাবে তখন নয় তুলে ফেলবো।
তো যাই হোক, অনেক বক বক করলাম সকালের কাজকর্ম নিয়ে। তো চলে এসে রান্নাঘরে। এই যে রাত্রেবেলা আমি হচ্ছে তরকাটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই আর কি সেদ্ধ বসালাম। এখন রুটি আর তরকা করব সকালবেলা। আর এই তরকার জন্য যা যা মশলা লাগে, পেঁয়াজ রসুন আদা লঙ্কা যা যা লাগে সবই কেটে নিচ্ছি, আর একটু মশলাটা বেটে নেবো। এদিকে মশলা বাটতে যাবো, সকাল থেকে লাইন নেই, জানো তো, আমার খেয়ালই নেই লাইন নেই। এদিকে এই যে মিক্সারের বাটিতে সব কিছু দিয়ে মিক্সার ঘোরাতে গেছি, এখন দেখছি লাইন নেই। আমার কিন্তু আগেই লাইনটা চলে গেছে, এত ভুলো মন হয়ে গেছে আমার, একদমই খেয়াল নেই। তারপরে বাবাকে বললাম শিলনোড়াটা এনে দিতে। তো আমি বাটতে চাইছিলাম, তো বলছে তোমাকে বাটতে হবে না, আমি বেটে দিচ্ছি। তো ওই হচ্ছে শিলনোড়া দিয়ে সব মশলাটা বেটে দিল। তো দুপুরে ভাবছি হচ্ছে ডিমের ঝোল করব, তো সেই জন্য আমি বাবাকে বললাম। আর বাবা বললো কি আজকে অনেকক্ষণ নাকি লাইন থাকবে না, দুপুরের পরপর লাইন আসবে। সে দুপুর হয়ে গেছিলো লাইন আসতে আসতে। তো বাবাকে বললাম তাহলে একটু বেশি করেই মশলা করে নাও, কারণ ডিমের ঝোলও তো একই মশলা লাগবে, তাহলে ওই মশলা দিয়ে আমার দুটো রান্না হয়ে যাবে। তো একটু বেশি করে দিলাম পরে। তারপরে বাবা শিলনোড়াতে সব মশলাটা বেটে বাটিতে তুলে রেখেছে। তো যাই হোক, এদিকে রুটি করছি। বাবার জন্য 3টে, আমার 2টো, বাবানের 2টো। কারণ বাবা না খুব একটা রুটি খেতে একদমই পছন্দ করে না। আসলে ও সবসময় ভাত খেতে পছন্দ করবে না। ওকে সারাদিনে যতবারই ভাত দাও না কেন, 3বার, সকাল দুপুর রাতেও 3 টাইমে কিন্তু ভাতই খাবে। আমার আবার রুটি খেতে ভীষণ ভালো লাগে। বাবানও খায়, বাবানও খুব ওর বাবার মতনই বলতে পারো হয়েছে, খুব একটা রুটি পছন্দ করে না, তারপরও করে দিলে খায়, কিছু থাকলে সাথে ঘুগনি বা এই যেমন আজকে তরকা করেছিলাম, তরকা দিয়ে বেশ সুন্দর খেয়েছিল। কিন্তু দুধ দিয়ে আবার রুটিটা ভালোই খায়, দুধের মধ্যে ভিজিয়ে দিলে। তো বাবানের পাপা হচ্ছে ওই যে খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য রুটিটা বাবানের পাপা সবসময় কম খায়। তো আমি তো আগে 3টে খেতাম, ও 3টে খেত, এখন যেহেতু একটু কম খেতে পারছি না, তাই 2টো করেছি আমার জন্য। আর ভাবলাম রুটি তো পরে রেখে দিলে আর খেতে ইচ্ছা করবে না, তার জন্য একদম মেপেই বলতে পারো রুটিটা বানিয়েছি। তো যাই হোক, ওদিকে তরকাটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো তরকার জন্য মশলাটা খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সেদ্ধ করা তরকাটা দিয়ে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে জলটা দেবো। জলটা দিয়ে কিছুক্ষণ পাশে আবার গরম জলটা আমি বসিয়ে দিয়েছি, যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। তো এদিকে পাশেরটাতে বসিয়ে দেবো কড়াইটা, ওইদিকে তরকাটা হতে থাকবে, আর এইদিকে আমি রুটিগুলো ভেজে নেবো তাড়াতাড়ি করে। তো এইদিকে দেখো গরম জলটা দেওয়ার জন্য তাড়াতাড়ি কিন্তু তরকাটা ফুটে উঠেছিল, খুব একটা সময় লাগেনি। আর একটু ডিমও দেবো, তো আমার ডিম ভেজে রাখার কথা একদমই খেয়াল ছিল না। তারপর ভাবলাম কি ডিমটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে রুটিগুলো ভাজি। তো ডিমটা ছোটো ছোটো, তরকার মধ্যে ডিমটা দিলে বেশ ভালোও লাগে খেতে। তো সেই জন্য হচ্ছে এই যে ডিমটা বেশ ঝুরি ভুজিয়ার মতো করে নিয়ে রাখবো, নামানোর আগেই দেবো, বেশি আগে দেবো না ডিমটা, নইলে না আমার ডিমের কেমন একটা গন্ধ মনে হচ্ছে যেন তরকার মধ্যে ছড়িয়ে যায়, আস্তে একটা গন্ধ, ভালো লাগে না আমার গন্ধটা। তো সেই জন্য আমি নামানোর আগেই বলতে পারো ডিমটা দিই। তো যাই হোক, এদিকে রুটিটা বেলে নিচ্ছি, পাশে তরকাটা হচ্ছে, রুটিগুলো সুন্দর করে একটা একটা করে ভেজে নেব। আর এদিকে রুটি ভাজতে ভাজতে দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। তো সামিয়া আক্তার দিদিভাই বলেছে, দিদিভাই আজকের ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো, আমি একটা সমস্যায় আছি, এই সমস্যাটা সমাধান হলে তোমাকে জানাবো দিদিভাই। এই কথাটা বলতে পারছি না, কিছু মনে করো না, কষ্ট পেও না, আমি সময় মতো জানাবো তোমায়। ভিডিওটা আমার অনেক ভালো লাগলো, তুমি আমার পরিবারের একজন মনে করি তাই বললাম, তুমি সাবধানে থেকো। থ্যাংক ইউ দিদিভাই। আর তাছাড়া তোমার সমস্যা তুমি যে তোমার যখন মনে হয় তুমি সেদিনই কিন্তু আমাকে বলো, আমার কোনো অসুবিধা নেই। মানুষের অসুবিধা থাকতেই পারে বলতে, সবসময় তো আর সব কিছু বলা যায় না। তো তোমার যখন মনে হবে তুমি তখন বলো, তাতেই আমি খুশি হব। আর তুমি আমাকে তোমার পরিবারের একজন মনে করেছো, এতে আমি অনেক খুশি হয়েছি দিদিভাই, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাকে। আমি চাই তোমার সমস্যাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো যাই হোক, এদিকে তরকাটা তো আমার হয়ে গেছে, আর এদিকে কিন্তু রুটিগুলো একটা একটা করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর রুটি ভাজতে না আমার ভীষণ ভালো লাগে, আবার যখন এই রুটিগুলো ফুলে ওঠে না তখন কিন্তু আরও বেশি ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আর প্রত্যেকটা রুটি কিন্তু বেশ সুন্দর করে ফুলে উঠেছিল। আর রুটি ভাজতে আমার খুব একটা সময় লাগে না, আর কিন্তু ভালোও লাগে আমার রুটি ভাজতে। তো দেখো একটা একটা করে কিন্তু সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি, এবার হচ্ছে খাওয়ার পালাটা। তো এখন হচ্ছে এই যে খাবার খাবো। তো যাই হোক, এটা বাবানের পাপার থালা, তারপরে বাবানেরটা বাড়বো, আমারটা বাড়বো। তো 3 জনে মিলে বসে আমরা হচ্ছে তরকা রুটিটা সকালবেলা খেয়ে নেবো। এই খেতে খেতে 9টা বেজে গেছিলো, কারণ মোটামুটি 1 ঘন্টার মতো লেগেই গেছিলো এগুলো রান্না করতে, রুটি ভাজতে। আর সকালবেলার বাসি কাজ মোটামুটি ওখানে 1 ঘন্টার মতো লেগে গেছিলো। তো যাই হোক, এই যে খেয়ে নিলাম এখন। তো সকালবেলা আমার ওষুধও খাওয়ার ছিল, সেগুলো কিন্তু আমি ওষুধগুলো খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখন এই যে কটা বাসন ছিল, আর বাসনে বেশ অনেকগুলোই হয়ে গেছে, তো সব কটা বাসন মেজে নিয়ে এখন রেখে দেবো। তো বাসনগুলো মাজার পর না আর দেরি করবো না, একবারেই হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো, নইলে আবার দেরি হয়ে যাবে রান্না করতে করতে, তো ভালো লাগবে না। আসলে খাওয়া দাওয়ার পর না সঙ্গে সঙ্গে একটা শরীরে একটা
একটা অলসতা চলে আসে আমার, মানে খেয়ে দেন আর কাজ করতে ইচ্ছে করে না। তো ভাবলাম কি রান্নাটা করেই ফেলি, নইলে শুধু ডিমের ঝোল ভাত করব, খুব একটা সময়ও লাগবে না, আবার তার মধ্যে লাইনও নেই। তো এদিকে তাড়াতাড়ি করে নিয়ে চুপ তার বাকি কাজগুলো করি। এদিকে আবার সকালবেলা আজকে স্নান হয়নি, যেহেতু দেরি করে উঠেছি, পুজোটাও বাকি আছে, পুজো দিতে হবে। তো সেই জন্য ভাবলাম তাহলে এইদিকে কাজটা করে নিই, মানে রান্নার কাজটা তো করে রাখি, যখন খিদে পাবে খাওয়ার সময় তখন তো খেয়ে নিতেই হবে, কিন্তু আপাতত রান্নাটা সেরে রাখি। তো এই যে ডাল আর তারপরে হচ্ছে বেসন ছিল, শুকনো লঙ্কা বাবানের বাবা নিয়ে এসেছিলো, মুগ ডালটা শেষ হয়ে গেছিলো, তো সেগুলো আবার হচ্ছে ঢেলে নিলাম। তারপরে যে ডিমটা সেদ্ধ করেছি, তো ডিমগুলো এখন ছিলে নিচ্ছি। তো 5টা ডিম ছিল, একটা তো তরকাতে দিলাম, আর 4টে ডিম ছিল, তো 4টে ডিমেরই এখন ঝোল করব। তো ডিমগুলো ওইদিকে একটা ছিলতাম, আর এদিকে ভাবলাম তাহলে আলুটা বসিয়ে দিই, তাহলে এদিকে মানে আলু তো আজকে সেদ্ধ করে নিই, এমনি মানে কাঁচা আলুটাই দিয়ে ভালো করে ভেজে ডিমের ঝোলটা করব। তো ভাবলাম একটু সময় নিয়ে একটু ভাজবো, তো সেই জন্য আগে বসিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে একদম গ্যাসটা লো করে দেবো, তাহলে এইদিকে আলুটাও ভাজা হবে প্লাস অনেকটা সেদ্ধও হয়ে যাবে। তো সেই জন্য ঢেকে দিয়েছি, আর সাথে ডিমগুলো আমি ছিলে নিচ্ছি, কারণ আলুটা ভাজবো একটু সময় নিয়ে ভাজবো। তো যাই হোক দেখো আলুটা কিন্তু আমার ভাজাও হয়েছে, প্লাস অর্ধেকটা প্রায় কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আর ঝোলের মধ্যে দিলে ফুটিয়ে নিলে বাকিটা সেদ্ধ হয়েই যাবে। তো যাই হোক এদিকে আমি হচ্ছে এই যে আলুগুলো তুলে নিলাম, তারপরে হচ্ছে ডিমগুলো দিচ্ছি। ডিমগুলো একটা ডিম একটু ভেঙেই গেছে, সাইডে কুসুম বেরিয়ে আসছিল। আর এদিকে রান্না করতে করতে কী জোরে বৃষ্টি, এদিকে বৃষ্টি আসে, তাড়াহুড়ো করে জানলা বন্ধ করতে গেছি, বন্ধ করতে গিয়ে দেখো এদিকে ডিমটা অনেকটা বেশি ভাজা হয়ে গেছে এক সাইডটা। এদিকে জানলা বন্ধ করতেও সময় লাগছিল, সকালবেলা করে তো জানলাটা খুলে দিয়ে ঘরের বন্ধ করতে যাই, ওইদিকে ডিমের অর্ধেক পুড়েই গেল মনে হচ্ছে। তো যাই হোক ডিমগুলো তুলে নিলাম, নেওয়ার পর এখন এই যে তেলে হচ্ছে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটার বাটা হয়নি, শুধু মানে জিরা আদা লঙ্কা একটু রসুনই বাটা হয়েছিল। তো সেই জন্য পেঁয়াজটা দিয়ে টমেটোটা কুচি করে দিয়েছি, দিয়ে তারপর এখন ওই বাকি যে মশলাটা থেকে গেছিলো সেটা দিয়েছি, অর্ধেকটা তো তরকাতে দিলাম। দেওয়ার পর লবণ হলুদ দিয়ে ভালো করে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দেবো হচ্ছে আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো এদিকে ভাবছিলাম শুধু ডিমের ঝোল করে রেখে দেবো, তো ভাবলাম ফ্রিজে একটু মিষ্টি কুমড়ো আছে, তো মিষ্টি কুমড়োটা ভাজা করি। আর কাঁঠালের বীজগুলো সেই কবে থেকে পড়ে আছে, আমার তো একদমই ভালো লাগে না কাঁঠালের বীজ খেতে, মানে মিষ্টি লাগে, ভীষণ বাজে লাগে খেতে, আর মিষ্টি জিনিস তো একদমই খেতে পারি না। এখন আলু তো আমার বাদ পড়েই গেছে খাওয়া, কারণ আলু এখন একদমই খেতে পারি না। আমার খুবই পছন্দের ছিল আলুটা, কিন্তু এখন আলু না প্রচণ্ড মিষ্টি লাগছে খেতে, তো সেই জন্য আর খেতে পারছি না। তো ভাবলাম একটু মিষ্টি কুমড়ো ভাজা করি, আর একটু হচ্ছে মানে কাঁঠালের বীজটা যেটা আছে ওটা একটু ভাজা করে নেব। তো এইদিকে দেখো ডিমের ঝোলে আমি প্রায় হয়ে এসছে, এখন গরম মশলা দিয়ে আমি কিন্তু ডিমের ঝোলটা নামিয়ে নেব। তো এখন এই যে ডিমের ঝোলটা নামানোর পর এখন মিষ্টি কুমড়া ভাজাটা করছি, মানে মিষ্টি কুমড়াটা দিয়েছি, এটা ভাজা হোক, তারপরে কাঁঠালের বীজটা ভেজে নেব। তো এদিকে কয়েকটা বাসন ছিল, ভাবলাম বাসনগুলো গুছিয়ে নিই। সঞ্জিতা ব্লগ থেকে দিদিভাই বলেছে অনেক ভালো লাগলো বোন, সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদিভাই। এক মুঠো আলো চ্যানেল থেকে দিদিভাই বলেছে আমিও এমন ফ্রিজে জল রাখি না, ছেলে খেয়ে নেয় আর ঠান্ডা লেগে যায়। ভিডিওটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো। সমৃদ্ধি সরকার চ্যানেল থেকে দিদিভাই বলেছে রাধে রাধে দিদিভাই, আমার তরফ থেকে অভিনন্দন জানাই নতুন অতিথি আসার খুশিতে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। দুলুমণি ব্লগ থেকে দিদিভাই বলেছে এরকম শরীর নিয়ে কত কাজ করলে দিদি, এইটুকু তো করতেই হবে বলো, না করলে কি করে হয়, এইটুকু তো না করলে একদমই উপায় নেই। তো যাই হোক এদিকে রান্নাবাড়ির সংসারের সব কাজ সেরে এখন ঠাকুর পুজো দিচ্ছি। তো বিবিতা বোন বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো দিদিভাই, সাবধানে থেকো, সাবধানে কাজ করো। থ্যাংক ইউ বোন। সুরভি দিদিভাই বলেছে দিদি আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি, আমার নাম সুরভি, আমার নামটা নিও, আর ভালো করে থাকবে দিদি, আমার বাড়ি রায়গঞ্জে। তো থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য। নাজমিস ব্লগ থেকে দিদিভাই বলেছে অনেক ভালো লাগলো দিদি ভিডিওটা, দেখে শুনে চলো একটু দিদি। থ্যাংক ইউ দিদিভাই। SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে অনেক কাজ করলে দিদিভাই, মেয়েটা খুব বিরক্ত করছে, তাই কিছু লিখতে পারলাম না। কোনো অসুবিধা নেই দিদিভাই, তুমি সময় করে তোমার ইচ্ছে মতো কিছু লিখো। রূপালীনা দিদিভাই বলেছে খাওয়া দাওয়া ভালো করে করবে। ঠিক আছে দিদিভাই। আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে আগের দিন ব্লগে, টুম্পা বারোই, সুলতানা, পায়েল পাল, সোমা দাস, নিবেদিতা, লক্ষ্মী কুণ্ডু, সুদীপ্তা সিংহ, বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী, অরুণা মুক্তান, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য।
তো যাই হোক, এদিকে সকালবেলা সব কাজ হয়ে তারপরে স্নান পুজোটা করছি, আর আমি কিন্তু শ্যাম্পু করে নিয়েছি, তো সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম। তো যাই হোক, আজকে কী হয়েছে জানো তো, এদিকে হচ্ছে আমার ঘষের থেকে দুধ নেই পাশে, তো প্রতিদিন তো আমি প্রাচীরের উপরে কী করি, বাটিটা রেখে দিই, ওখানে দুধটা ঢেলে দেয়, তারপর আমি যখন চলে যাই তখন নিয়ে আসি। আজকে আবার টাকা দেওয়ার দিন ছিল, সেই বাটি নিয়ে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এদিকে আমাদের পাশের গরু আছে দুটো একটা বাড়িতে, তো সব ওই মানে দুধ দোয়ায়, তো তারপরে কি হয়েছে, সেই অনেকটা সময় ধরে দাঁড়িয়ে, জানো তো অনেকটা দেরি হয়ে গেছে আজকে স্নান পুজো করতে। সেই টাকা দেবো, আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আর এদিকে দুধ দোয়ানো শেষ হচ্ছে না। তো যাই হোক, এদিকে স্নান করে চুলটা শুকাতে পারিনি, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো যাই হোক, এদিকে আবার দেরি হয়ে গেল ঘষের ওখানে, তো সেই জন্য তো আমি আর বাবান খেয়ে নিচ্ছি, আর বাবানের পাপা হচ্ছে বললো পরে খাবে, যেহেতু সকালবেলা রুটি খেয়ে বলছে এখনও খিদে পাইনি, সেই জন্য। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষ করে এদিকে বাবানের বাবা কী করেছে দেখো, রাত্রেবেলা কী করেছে, পোলাও নিয়ে এসছে, পনির নিয়ে এসে, চিকেন নিয়ে এসছে। আমি ওকে বলেছি কি যে আমি হচ্ছে নিজের হাতে খেতে ভালো লাগছে না, আমাকে একটু রান্না করে খাওয়াবো একদিন। আর এদিকে তো বাবানের বাবা একদমই রান্না করতে পারে না, সত্যি বলতে কিছুই পারে না রান্না করতে। ও কী করেছে, এগুলো কিনে নিয়ে এসে, ভাবা যায় আমাকে বলেও নি যে আমি এগুলো নিয়ে আসবো, আমাকে বললে আমি কখনোই আনতে দিতাম না। এদিকে তো আমি বাড়িতে তো পোলাও চিকেন রান্না করি বলো, আর বাবানের বাবা আবার চিকেন খায় না, তো সেই জন্য ওর নিজের জন্য পনির নিয়ে আসছে। তো যাই হোক, এদিকে হচ্ছে বেড়ে নিচ্ছে, আর আমি পোলাওটা বেশি খাইনি, একটু খেয়েছি, কারণ পোলাওটা মিষ্টি তো, আর মিষ্টি জিনিস খেতে পারছি না, তোমাদের তো বলি। তো সেই জন্য বাবানকে দিয়েছি, এটা বাবানের বাবাকে দিয়েছে, আর আমি ভাতই খেয়েছি, পরে একটু লাস্টে একটু পোলাও নিয়ে খেয়েছিলাম। তো দুটো থাল বাবানের আর বাবানের বাবা। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানি, আজকের মতো টাটা।